চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পর্যবেক্ষক দলের। মিরপুর স্টেডিয়ামে মহড়ায় অংশ নিল সেনাবাহিনীর কমান্ডোরা। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতে জয়ের বিকল্প নেই লাল সবুজদের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাফা। এর মধ্যে ম্যাচ শেষ হয়ে গেছে এবং এই মুহূর্তে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। লোকাল বয় রবিচন্দ্র অশ্বিন যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই চিদম্বরম স্টেডিয়ামের সেরা 15 উইকেট টেকারের একজনই রবিচন্দ্র অশ্বিন, এবং সেই অশ্বিন বিষয়ে কিন্তু নীল বাংলাদেশ, এবং 2 ঘন্টারও কম সময় টিকেছে বাংলাদেশের যে সবশেষ যে 6টা গলার কাটা, সে খবর তো বলবেই। তবে তার আগে একটু দর্শকদের কথা বলি। সরকারি ছুটির দিন আজ এই চেন্নাইয়ে, সেই সরকারি ছুটির দিনে আমরা দেখেছি যে দর্শকদের লম্বা লাইন ছিল। বাংলাদেশ দল যখন অল আউট হয়ে গোটা দলে, অর্থাৎ শেষ উইকেট হাসান মাহমুদ যখন আউট হয়ে ফিরে গেছেন, তখনও কিন্তু সব দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারেননি। আমরা দেখেছি দর্শকরা বলছিলেন যে বাংলাদেশ দলের কাছে তারা টিকিটের টাকা ফেরত চান। কিছুটা মজা করে আসলে বলছিলেন, কারণ তারা টিকিট কেটেও আসলে শেষ পর্যন্ত দেখতে পারেননি ম্যাচটা। বাংলাদেশ দলের কাছে, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে অমন দুর্দান্ত পারফরমেন্সের পরে বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা ছিল অনেক, কিন্তু সেই প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন কিন্তু একেবারে ঘটাতে পারেনি। বিশেষ করে ব্যাটিংয়ের কথা আলাদা করে বলতেই হয়। প্রথম ইনিংসে মোট 149 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে কোনোভাবে 200 পেরিয়েছে, তবে নাজমুল হোসেন শান্তর ওই ব্যাটিং ছাড়া উল্লেখ করার মতো আসলে তেমন কিছু নেই, এবং সব ব্যাটসম্যানদের যেন মানে ট্রেন ধরার তারা, সবার ব্যাটিং দেখে অন্তত তাই মনে হয়েছে। পরবর্তী যেই টেস্ট গ্রিন টপে খেলা হবে, সেই টেস্টেও কিন্তু বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এবং সেই ম্যাচের আগে বাংলাদেশ বেশ কয়েকটা সেশন সময় পাবে অনুশীলন করার জন্য। চেন্নাই কিন্তু আজ সকাল থেকে একটা গুমোট আবহাওয়া আমরা দেখেছি, মেঘের একটা ঘন ঘটা ছিল। সেই মেঘের নিচে কিন্তু স্পিনাররা, বিশেষ করে রবিচন্দ্র অশ্বিনের কথা বারবারই বলা হচ্ছিল, এবং রবীন্দ্র জাদেজাও একাধিক উইকেট পেয়েছেন। তাদের আসলে যে স্পিন ভেলকি, সেই স্পিন ভেলকিতেই কিন্তু বাংলাদেশ দল একেবারে কুপোকাত হয়ে গেছে। সাকিব আল হাসানের কথা আলাদাভাবে বলতে হয়। 56টা বল তিনি খেলেছেন, কিন্তু তাকে কিন্তু কখনোই মনে হয়নি যে তিনি একেবারে পুরোটা সাবলীলভাবে ব্যাটিং করেছেন। একাধিকবার দেখেছি মাঠের মধ্যেই তিনি সুশ্রা নিচ্ছিলেন, হাতে একবার ব্যথা পেয়েছিলেন সিরাজের বলে। সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশ দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন বাংলাদেশ দলপতি, তিনিও আসলে একই কথাই শুনিয়ে গেছেন যে ইতিবাচক পারফর্ম তারা করতে চান, এবং যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেই ভুল ত্রুটিগুলো থেকে কিন্তু তারা শিক্ষা নিতে চান। তবে ব্যাটিং যে নেতিবাচক যে ব্যাটিং অ্যাপ্রোচ, সেই ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আলাদাভাবে কথা বলতেই হয়। এবং ম্যাচ শেষের যে দর্শকদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতেও তারা বলছেন যে প্রথম টেস্টে না পারলেও অন্তত তারা চান দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল ইতিবাচক কিছু করবে। তো এই ছিল আমার কাছে চেন্নাই থেকে বাংলাদেশ ভারত প্রথম টেস্টের সবশেষ আপডেট। আমাদের সঙ্গে চেন্নাই থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচ টেস্ট সিরিজের ভেন্যু পর্যবেক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজারের নেতৃত্বে 4 সদস্যের টিম সাগরিকার বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন। এদিকে মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মহড়া করেছে সশস্ত্র বাহিনী। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে যান পর্যবেক্ষক দল। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। দলটি স্টেডিয়ামে ইনডোর ক্রিকেট কমপ্লেক্স, মাঠের অবস্থা, গ্যালারি সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। রুটিন কাজের একটি অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সদস্যদের এই সফর। এদিকে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহড়া করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও তারা মহড়া করেন। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি এবং মিরপুরে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি লিপির কাছে।
আমরা দেখেছি যে সকাল 11:15টার কিছু পর দক্ষিণ আফ্রিকার যে ক্রিকেট বোর্ডের 4 সদস্যের পর্যবেক্ষক দলটি জহুর আহমেদ স্টেডিয়ামে এসে পৌঁছায়। তারা কিন্তু প্রায় 2 ঘন্টা ওই স্টেডিয়ামে ছিল এবং যেটা বলছিলাম আসলে স্টেডিয়ামের যে বিভিন্ন জায়গাগুলো, বিশেষ করে ড্রেসিং রুম, প্লেয়ারদের, তারপরে ইনডোর যে কমপ্লেক্স, সেগুলো মাঠের অবস্থা সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখেছেন এবং এই সময় তারা কিন্তু বাংলাদেশ যে ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস তাদের সাথে ছিলেন এবং তারা বিভিন্ন সুযোগ সুবিধা, বিশেষ করে নাফিস যখন আমাদের সাথে কথা বলেন তিনি জানিয়েছেন যে বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো যখন কোনো দেশে সফর আসে তার অংশ হিসাবে কিন্তু এরকম একটি পর্যবেক্ষক দল তারা সফরে আসেন। এটা রুটিন কাজ এবং সিরিজ নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই এবং তিনি বলছেন যে প্লেয়ারদের বিশেষ করে প্র্যাকটিসের যে সুযোগ সুবিধা কিংবা খেলার যে সুযোগ সুবিধা, মাঠ কিংবা নিরাপত্তা, বিশেষ করে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার রাস্তা সহ যে বিভিন্ন বিষয়গুলো আছে তারা কিন্তু খুঁটে খুঁটে পর্যবেক্ষক দলকে জানিয়েছেন এবং তারা সেখানে প্রায় 2 ঘন্টার মতো অবস্থান করেন এবং এই পর্যবেক্ষক দলটা কিন্তু আরও 2টি বৈঠক অনুষ্ঠিত হবে। একটি হচ্ছে রেডিসন ব্লু, এখন যে এই মুহূর্তে যেখানে আমি অবস্থান করছি সেখানে, এর বাইরে বিকেল 4টার দিকে সিএমপির সাথে অর্থাৎ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশদের সাথে একটা বৈঠক কিন্তু এই দলের অনুষ্ঠিত হবে বলে আমরা জেনেছি এবং তারা বলছেন যে আসলে যেহেতু একটা বড় দল আসবে সে কারণে যে বিষয়গুলো তারা জানতে চেয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে খুঁটিনাটি সব বিষয়গুলো তারা জানিয়েছেন। ফলে সিরিজে অনুষ্ঠিত না হওয়া নিয়ে কিন্তু কোনো ধরনের শঙ্কা নেই বলে আমাদেরকে শাহরিয়ার নাফিস জানিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো রেডিসনের যে সভা সেটা অনুষ্ঠিত হবে আর বিকেলে সিএমপিতে যে বৈঠক সেটা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা চলে যাব মিরপুর স্টেডিয়ামে, আমাদের সহকর্মী মিলন আছে, তার কাছ থেকে বিস্তারিত জানতে। সকাল থেকে আমি আছি শেরেবাংলা, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে। মূলত আসন্ন যে 2টি টেস্ট খেলতে সাউথ আফ্রিকা বাংলাদেশে আসবে সেই টেস্টের আগে বাংলাদেশের যেই ভেন্যুগুলো আছে সেই ভেন্যুগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বিসিবি। সেই পরিপ্রেক্ষিতে আজকে সশস্ত্র বাহিনীর শেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে মিরপুরে। কয়েক দফায় এই মহড়াটা অনুষ্ঠিত হয়েছে। সেখানে যোগ দিয়েছিলেন আর্মি থেকে শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ফায়ার সার্ভিস ছিলেন, সেখানে পুলিশের কর্মকর্তারা ছিলেন এবং ছিলেন র্যাবের কর্মকর্তারাও। মূলত এই ভেন্যুতে কোনো জটিলতা যেন না হয় সেজন্যই সশস্ত্র বাহিনীর আজকের শেষ মহড়া দিয়ে শেষ হয়েছে। মূলত আগামীকালকে মিরপুরের ভেন্যু পরিদর্শন করতে আসবেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। সেই সফরের আগেই আজকেই মিরপুরে শেষ হয়েছে তাদের যৌথ বাহিনীর যে মহড়াটা। এছাড়া আজকের দিনের যে যদি একটু খেলোয়াড়দের কথা বলতে চাই সেখানে বলতে যাব যে আজকে মূলত টি-20 যে দলটা আছে বা ইন্ডিয়ার সাথে খেলবে সেই দলের কিন্তু কোনো অনুশীলন ছিল না। তবে এনসিএলকে কেন্দ্র করে কিন্তু অনেক ক্রিকেটাররা এখানে অনুশীলন করেছে এবং অনুশীলনে আমরা দেখেছি যে আমাদের ক্রিকেটার শামীম পাটোয়ারি কিন্তু তিনি ফিটনেস নিয়ে অনেক কাজ করেছেন, তিনি রানিং করেছেন, জিম সেশন করেছেন। এছাড়া ছিলেন আমাদের সোহানও ছিলেন ক্রিকেটার, তিনি মূলত কিছুটা সময় এই মিরপুরের যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডে অনেক সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন। এছাড়া এনসিএলকে কেন্দ্র করে অনেক ক্রিকেটাররা মূলত একাডেমির যে মাঠ আছে সেই মাঠে অনুশীলন করেছে। মূলত এই অনুশীলনের পরেই কিন্তু মূলত এই বেলা 12:30টার দিকে যৌথ বাহিনীর যে মহড়াটা ছিল সেই মহড়াটার আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। মূলত বাংলাদেশের এই হোম ভেন্যুতে যখন দক্ষিণ আফ্রিকা খেলতে আসবে সেই সিরিজের যদি কোনো নিরাপত্তা ইস্যু না থাকে সেই কারণেই এই যৌথ মহড়াটা অনুষ্ঠিত হয়েছে। মিরপুরের শেরেবাংলা স্টুডেন্ট ছিল এই ছিল আমার কাছে সবশেষ। ফুটবল প্রসঙ্গ, সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই লাল সবুজ বাহিনীদের সামনে। যে কোনো মূল্যেই মালদ্বীপকে হারাতে চায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়।
সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। পুরো 90 মিনিট দুর্দান্ত খেলেও ম্যাচের যোগ করা সময়ে ভারতের কাছে গোল হজম করতে হয়েছে লাল সবুজ বাহিনীকে। শিষ্যদের মনোযোগ বাড়াতে অভিনব এক রিকভারি সেশনের আয়োজন করেছে কোচ সাইফুল বারী টিটু। ভুটানের থিম্পু শহর থেকে প্রায় ঘন্টা খানেক দূরত্বে ওয়াংচু নদী, সেই হিমশীতল নদীর জলে হাইড্রোথেরাপি নিয়েছে পুরো দল। ম্যাচের আগে এমন রিকভারি সেশন সবাইকে চাঙ্গা করবে বলে জানান সহকারী কোচ। ম্যাচ ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যায় পড়তে হয় ফুটবলারদের। এমন সেশন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করবে বলে জানান ফুটবলাররা। এই এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, অবশ্যই এই এক্সপিরিয়েন্সের জন্য আমাদের আগামী ম্যাচটি ইনশাল্লাহ অনেক চাঙ্গা হবে। সবাই একসাথে আইসবার সেশনটা কমপ্লিট করছি, সবাই এনজয় করছি, ফটো সেশন হয়েছে, এটা মাইন্ড ফ্রেশ হয়েছে, আমাদের জন্য অনেক ভালো ছিল বিষয়টা। মানসিকভাবে ছেলেরা যে চাঙ্গা হবে, যে সবাই একটা মোটিভেশন, একটা ভালো দিক হবে, এই জন্য আমাদের এই সেশনটা আজকে রাখা। ভারতের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজদের সামনে। তাই আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান তারা। ম্যাচটা ফাইনাল বাট অনেক ইম্পর্টেন্ট। আমরা ওইভাবে আজকে আমাদের প্র্যাকটিস সেশনে ওইভাবে প্রস্তুতি নিচ্ছি যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো একটা রেজাল্ট করে আমাদের সেমিফাইনালটা আমরা নিশ্চিত করতে পারি। মালদ্বীপ ম্যাচে আমরা সব প্লেয়ার সিরিয়াস, কারণ মালদ্বীপ ম্যাচে আমাদের পয়েন্ট এটা একদম মাস্ট, ড্র করলেও আমাদের কোনো চান্স থাকবে না। তো আমরা মালদ্বীপ ম্যাচ ইনশাল্লাহ আমরা উইনের জন্য মাঠে খেলবো। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালদ্বীপ ও ভারত। প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে টিম ইন্ডিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবাহনীর প্রস্তাবে সাড়া না দেয়ায় দলে অন্তর্ভুক্ত করা যায়নি জামাল ভুঁইয়াকে। তবে পরবর্তীতে সুযোগ থাকলে জাতীয় ফুটবল দলের অধিনায়ককে দলে ফেরাতে চান আবারও আবাহনীর ম্যানেজারের দায়িত্ব পাওয়া সত্যজিৎ দাস রূপু। এছাড়া দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এবারের লিগ শেষ করাটা অনেক চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন তিনি। আর্জেন্টিনার ক্লাব সোলদো মায়ো থেকে গত মৌসুমে আবাহনীতে যোগ দেন জামাল ভুঁইয়া। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে নাম লেখানোর পরের অধ্যায়টা সুখকর হয়নি লাল সবুজ অধিনায়কের। বেশিরভাগ ম্যাচেই তাকে ডাগ আউটে রেখেছে আবাহনী। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েও ঘরোয়া প্রতিযোগিতায় জামাল ভুঁইয়াকে দেখা যাবে কিনা সেটাও এখন অনিশ্চিত। এবারের দলবদলে আবাহনী ছাড়া কোনো ক্লাবই জামালের প্রতি আগ্রহ দেখায়নি। তবে নির্ধারিত সময়ে আবাহনীর প্রস্তাবে সাড়া দেননি জামাল। গুঞ্জন আছে আবাহনীর সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা হয় বাফুফেকে চিঠি পাঠিয়েছেন JV6। তবে ক্লাবটির নতুন ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর প্রত্যাশা আগামীতে সুযোগ থাকলে লাল সবুজ অধিনায়ককে দলে ফেরাতে চাইবে আবাহনী। জামাল থাকলে আমরা খুশি হতাম, সেটা আমাদের হয়তো শক্তি বৃদ্ধি হতো, কিন্তু পরিস্থিতিটা এরকম ছিল যে জামালের সাথে যে কথাটুকু হয়েছে তাকে বলা হয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতির বিষয়টুকু, এবং ওই বিষয়টুকু বিবেচনা করে তাকে খেলার জন্য নজরুল তাকে বলেছিল। এবং ওই জায়গাটুকুতে মনে হয় যে সময়টুকু ছিল ওই সময়টুকুতে তার কাছ থেকে প্রপার রেসপন্সটা পাওয়া যায় নাই, বিদায় তাকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আগামীতে যদি সুযোগ থাকে সেটা আমরা হয়তো ভেবে দেখব। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল আবাহনী। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ক্লাবটিতে আসছে মৌসুমে প্রিমিয়ার লিগ সহ অন্যান্য টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে সব শঙ্কা কাটিয়ে দেশি ফুটবলারদের নিয়ে দল গুছিয়েছে আবাহনী। পাশাপাশি ম্যানেজার হিসেবে ফেরানো হয়েছে 2 দশক দায়িত্বে থাকা সত্যজিৎ দাস রূপুকে। আর কোচের দায়িত্ব নিয়েছেন প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাফ শিরোপা জয়ী কোচ মারুফুল হক। আবাহনী একটা স্বনামধন্য ক্লাব, এই সারা দেশে যার প্রতিনিধিত্ব আছে সেই ক্লাবটা মাঠে থাকবে না, এটা আমাদের কারো কাছেই আসলে কাম্য না। দেশি খেলোয়াড়রা আছে, আমরা কোচ হিসাবে মারুফকে নিয়েছি, সেই সাথে আমাদের বাকি যারা কোচিং স্টাফরা আছে বা আমরা কর্মকর্তারা আছে, সবাই মিলে আমরা চাচ্ছি যে দেশীয় যে খেলোয়াড়রা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে আমরা আমাদের মাঠে নিয়ে যাওয়ার জন্য। দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এবারের লিগ শুরুটা চ্যালেঞ্জিং ছিল ফুটবল ফেডারেশনের জন্য। এবারের লিগ শেষ করাটাও আবাহনীর জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন রূপু। সত্যি এটা চ্যালেঞ্জিং, এবং আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জিংটা বিবেচনা করে ক্লাব কর্তৃপক্ষ আমাকে আবার এই কাজটুকু করার জন্যই বলেছেন। হয়তো অন্য টিমগুলো বিদেশি নিয়ে খেলবে, আমরা এর বাইরে থাকবো, এটাতে কিছুটা এফেক্ট হয়তো মেন্টালি থাকবে বা মাঠেও এটার প্রতিফলন থাকতে পারে। তো আমার দৃঢ় বিশ্বাস যারা আছে তারা মাঠে লড়াই করবে। কোচ মারুফুল হকের অধীনে আগামী 25 তারিখ ক্যাম্প শুরু করবে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।
তার বিনোদন ব্যবসায় পা রাখলেন লিওনেল মেসি। 525 রোজারিও নামে শুরু করলেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান, যেখান থেকে প্রিমিয়াম টেলিভিশন কন্টেন্ট তৈরির পাশাপাশি সিনেমা বানানোর পরিকল্পনাও আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে যৌথভাবে কাজ করবে 525 রোজারিও, যার প্রধান অফিস হবে মায়ামিতে। ক্যারিয়ারের শেষ বেলায় এসে ফুটবলের বাইরে সম্পৃক্ততা বাড়াচ্ছেন লিওনেল মেসি। বিশেষ করে ইন্টার মায়ামিতে নাম লিখানোর পর এই প্রবণতা অনেক বেশি লিও মেসির মাঝে। তারই ধারাবাহিকতায় এবার বিনোদন জগতে প্রবেশ করছেন লিওনেল মেসি। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে এর আগেও কাজ করেছেন মেসি। বিশ্বকাপ জয়ের পর তার বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি করা হয়েছে ডকুমেন্টারি। তবে এবারের বিষয় একেবারেই ভিন্ন। বিশেষ কোনো চরিত্র নয়, বরং এই জগতে নতুন কিছু তৈরির জন্য লিও সম্পৃক্ত হয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। 525 রোজারিও নামে এই প্রযোজনা প্রতিষ্ঠানের লক্ষ্য পারিবারিক অনুষ্ঠান তৈরি করা। থাকবে প্রিমিয়াম টেলিভিশন কন্টেন্ট, পাশাপাশি লিওনেল মেসির প্রোডাকশন হাউস থেকে সিনেমা বানানোর পরিকল্পনাও আছে। এছাড়াও স্পোর্টস ইভেন্ট কিংবা ব্র্যান্ড প্রমোশন নিয়েও কাজ করবে 525 রোজারিও। বিনোদন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, হোক সেটা ফুটবল মাঠ কিংবা অন্য কোথাও। এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে দারুণ কিছু কাজ হবে। আমাদের প্রকল্প থেকে বিশ্বমানের দুর্দান্ত সব কন্টেন্ট তৈরি হবে। 525 রোজারিও যৌথভাবে কাজ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্মাগলার এন্টারটেইনমেন্টের সঙ্গে। এই প্রোডাকশন হাউস থেকে নির্মাণ করা হয়েছিল ডকুমেন্টারি সিরিজ মেসিস ওয়ার্ল্ড কাপ। এছাড়াও দ্য রাইজ অফ এ লেজেন্ড এবং মেসি মিটস আমেরিকার মতো প্রোডাকশন তৈরি করা হয়েছে স্মাগলার এন্টারটেইনমেন্ট থেকে। আমাদের লক্ষ্য হচ্ছে পুরো বিশ্বের দর্শকদের এক সুতোয় গাঁথা। এজন্য আমাদের নতুন কিছু পরিকল্পনা আছে, যেগুলো বাস্তবায়নের জন্যই আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। বিনোদন অঙ্গনে আমরা ভিন্ন ধারা যোগ করতে চাই। নতুন আইডিয়া, গল্প বলা কিংবা প্রোগ্রামিং সব জায়গাতেই নতুনত্ব নিয়ে আসতে পারবো বলে প্রত্যাশা করছি। 525 রোজারিওর প্রধান কার্যালয় হবে মায়ামিতে। স্মাগলার এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী টিম পাস্তরে এবং লিওনেল মেসির পরিবারের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে প্রতিষ্ঠানটি। এস.এম. ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন দক্ষিণ আফ্রিকা নিরাপত্তা পর্যবেক্ষক দলের। মিরপুর স্টেডিয়ামে মহড়ায় অংশ নিল সেনাবাহিনী। এই ছিল খেলার সময়। সঙ্গেই থাকুন সময়ের।